আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আগামীকাল 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আওয়ামী লীগের, অথচ ভয়ে কাঁপছে বর্তমান বিএনপি সরকার। কি এমন হয়েছে আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠা বার্ষিকীতে সরকারের এমন কাঁপুনি উঠেছে যে একেবারে পুলিশ বিজিবি বাদ দিয়েও 6টি জেলায় সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে। আগামীকাল 23শে জুন 1949 সালের এই 23শে জুন পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের পথ চলা শুরু হয়েছিল ঢাকার টিকাটুলির রোজ গার্ডেনে, এবং আগামীকাল এই সংগঠনটি তার পথ চলার 77 বছর পূর্ণ করবে। 1955 সালে তার নাম থেকে মুসলিম শব্দটা বাদ যায় এবং তারপরেই আওয়ামী লীগ জন্ম থেকেই অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক সংগঠন, এবং পরবর্তীতে বাংলাদেশের যে মুখ্য অর্জনগুলো এবং সবচেয়ে বড় অর্জন যে বাংলাদেশের স্বাধীনতা, সেটি অর্জিত হয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই, বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বেই। তো আগামীকাল এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হতে যাচ্ছে যখন বাংলাদেশে সংগঠনটির কার্যক্রম এই স্বৈরাচারী অবৈধ সরকার নিষিদ্ধ করেছে। ইউনূস সরকার করেছিল, বর্তমান সরকার সেটা কন্টিনিউ করছে। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে একেবারে ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল? কদিন আগে একটা গোয়েন্দা রিপোর্টের কথা বলেছিলাম, যেটা গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর টেবিলে সাবমিট করা হয়েছে। সেখানে বলা হয়েছিল যে 23শে জুনকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতির অবনতি ঘটতে পারে, অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এবং তাতেই সরকার একেবারে জ্বর উঠে গেছে। ভয়ে জ্বর উঠেছে। প্রথম হলো আর্মি কল করেছে 6টা জেলায়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, ফরিদপুর এবং গোপালগঞ্জ জেলায়। এই যে আর্মি ডাকা হলো, এটা নিয়ে কিন্তু আর্মির মধ্যেই অসন্তোষ। তারা কদিন আগে ব্যারাকে ফিরেছে, আবার ডাকা হলো। আগে বিএনপির বীর সৈনিকেরা বলতো যে পারলে পুলিশ রেখে আসুক, আর এখন নিজেরা আর্মি ছাড়া কাঁপে। এটা নিয়ে অলরেডি হাসাহাসি শুরু হয়ে গেছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে যে এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে আওয়ামী লীগ কি করছে, বড়জোর কিছু মিছিল করছে, সারা দেশব্যাপী মিছিল হচ্ছে, মিছিলের সংখ্যা বাড়ছে, মিছিলের দৈর্ঘ্য বাড়ছে। কিন্তু একটা দেশ, একটা সরকার, নির্বাচন যেভাবেই হোক, 4 মাসও হয়নি, এর মধ্যে তাদের ভয় কি? তাদের কি পতনের ভয় কাজ করছে এখনই? আওয়ামী লীগও তো মনে হয় না যে চাইবে যে এই মুহূর্তে বিএনপি চলে যাক, কারণ বিএনপি যেভাবে সরকার চালাচ্ছে তাতে আওয়ামী লীগ তো নিশ্চয়ই চাইবে যে আরো কয়েক মাস থাকুক, এই দলটা পচতে পচতে গন্ধ বেরোক, দুর্গন্ধ বেরোক। কিন্তু এই দলটা নিজেই ভয় পাচ্ছে, এবং পুলিশ যেটা শুরু করেছে, যে পুলিশ সারা দেশে বাড়িতে বাড়িতে যা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের নেতাকর্মীদের খুঁজতেছে। পাক বা না পাক যেটা হচ্ছে, এর মধ্য দিয়ে সাধারণ জনগণ কিন্তু ভীষণ হয়রানির মুখোমুখি হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে, এবং পুলিশ গ্রেপ্তারের ভয় দেখিয়ে ব্যাপক বাণিজ্য শুরু করেছে। তার মানে আওয়ামী লীগের বাংলাদেশকে অস্থিতিশীল করতে হবে না, অলরেডি সরকারি নিরাপত্তা বাহিনী যা শুরু করেছে তাতে জনগণ কিন্তু ইতিমধ্যে ভীষণ উদ্বিগ্ন, কোথাও কোথাও শঙ্কিত। আর আর্মি তো বললামই, তাদের ইন্টারনাল কিন্তু একটা ভীষণ চাপা অবস্থা বিরাজ করছে। ডিসিপ্লিন ফোর্স বলে অনেক কিছু আমরা বাইরে খালি চোখে দেখতে পারি না। আবার এই যে হঠাৎ করে আর্মি নামানো হচ্ছে, এটার ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট কি? বাংলাদেশে যে বিভিন্ন দূতাবাসগুলো আছে, বিদেশি রাষ্ট্রের দূতাবাস, তারাও কিন্তু এক ধরনের অস্বস্তিতে পড়েছে। সোর্স নিউজের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিদেশি দূতাবাসে কর্মরত কূটনীতিক বলেছেন যে এইভাবে যদি বাংলাদেশ আগামী দিনে চলতে থাকে তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে তা ক্ষতিগ্রস্ত করতে বাধ্য। ভারতের একজন প্রাক্তন কূটনীতিক, যিনি বাংলাদেশে হাই কমিশনার ছিলেন ভারতের,
তিনি বলেছেন যে বাংলাদেশের বর্তমান গণতন্ত্রহীনতা এবং রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের উত্থান পরিলক্ষিত হচ্ছে। তো এই অবস্থায় আর্মি দিয়ে সরকার আসলে কি করতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে? ইন্টারন্যাশনালিও এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখা হচ্ছে না। এদিকে সুশাসনের জন্য নাগরিকের প্রধান বদিউল আলম মজুমদার সম্প্রতি বলেছেন যে দেশ যেভাবে চলছে তাতে অচিরেই একটি সাংবিধানিক সংকট দেখা দিতে পারে, অর্থাৎ দেশ একটা সাংবিধানিক সংকটে পতিত হতে পারে। এইটার অর্থ কি? কারণ এই বদিউল আলম মজুমদাররা তো ডিপ স্টেটের বাংলাদেশি এজেন্ট। তারা যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল 2024-এ, সেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সে ফরহাদ মাজার এবং আরো কয়েকজন, যাদের আমরা আপাত দৃষ্টিতে বুদ্ধিজীবী বলে মনে করি, যারা আসলে বিদেশি ডলারের পেইড এজেন্ট বাংলাদেশ। তো সরকার এত দ্রুত তালগোল পাকিয়ে ফেললে কেমন করে হবে? এবং তালগোল যে পাকিয়েছে এটা বোঝা যায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের আজকের কথায়। তিনি এক পর্যায়ে বলেছেন আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নাকি নেই। তো যে সংগঠনটি নেই সেই সংগঠনটির ভয়ে আর্মি কেন নামাইতে হইল? আবার পাশ দিয়ে একজন বলতেছে যে না, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সো এরকম একটা তালগোল পাকায় গেছে। ওদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম গুরুত্বহীন সফর মালয়েশিয়ার, সেটি মিটিং টিটিং করেছে। আমি বলেছিলাম যে এটা আসলেই গুরুত্বহীন, এবং সেই গতানুগতিক সেই ম্যান পাওয়ার এক্সপোর্ট করা, রোহিঙ্গা সমস্যার সমাধান এবং কিছু বাণিজ্য, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আগামী বছর তারা করার চেষ্টা করবে। তার মানে এটা খুবই নন স্পেসিফিক একটা আলোচনা, এবং তাতেই দেখলাম যে তার বহরে যারা গেছে তারা একেবারে খুশিতে গদগদ। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক নাকি নতুন উচ্চতায় চলে গেছে। তো আজকে তিনি প্রধানমন্ত্রী যাবেন চায়নায়, এবং চায়নায় তিনি অনেক দিন থাকবেন, বিশ্ব ইকোনমিক ফোরামের মিটিং অ্যাটেন্ড করবেন, এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তিনি পাবেন 26শে জুন। তো প্রধানমন্ত্রী বিদেশ সফর করুক, সরকার ভয় পাচ্ছে। তবে উদ্বিগ্ন হবার মতো যে ঘটনা সেটা হলো যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে তৃতীয় কোনো পক্ষ বাংলাদেশের পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে। এটা কিন্তু সরকারের কাছে যে গোয়েন্দা রিপোর্ট উপস্থাপিত হয়েছে সেখানেও উল্লেখ করা আছে। এই জায়গাটা ভয়ের এ কারণেই যে বাংলাদেশে এই মুহূর্তে অনেকগুলো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন অপারেট করছে। পাকিস্তান ভিত্তিক সংগঠন বা আল কায়দার সংগঠন, আইএসআইএস এর সংগঠন, অনেকগুলো শাখা প্রশাখা বাংলাদেশে অপারেট করছে, এবং এরা যে কোনো সময়, এবং এরা সবসময় উসিলা খুঁজতেছে, এবং 23শে জুন তাদের জন্য একটা ভালো উসিলা, এবং এই দিন তারা সরকারকে বিতর্কিত করার জন্য এমন কিছু ঘটনা ঘটাতে পারে যাতে আওয়ামী লীগের কাঁধে গিয়ে দোষগুলো পড়ে। সো এই জায়গাটা আসলে উদ্বেগের। কিন্তু সরকার একদম তালগোল পাকিয়ে যা শুরু করেছে তাতে আমাদের যেমন করুণা হচ্ছে, লোকজন কিন্তু বেশ ছিছি ছিছি করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর শেষ করেছেন। এই সফরে তিনি কি অর্জন করলেন এটা যদি এক কথায় বলে দেই তাহলে হয়তো মনে হবে যে আমি একটু বেশি করে বললাম। তো আমরা একে এক করে দেখি। তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, আলাদা বৈঠক করেছেন, রাজার সাথে দেখা দিয়েছেন। তারপরে তারা দ্বিপাক্ষিক বৈঠক করে একটা প্রেস কনফারেন্স করেছেন। তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়েছে প্রেস কনফারেন্সে, উনি যে বক্তব্য দিয়েছেন সেটা। এগুলো ব্রিফ করার জন্য আবার তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র মাহাদি আমিন বক্তৃতা রেখেছেন। পুরো জিনিসটাতে যে জিনিসটা সবচেয়ে প্রশংসনীয় সেটা হলো মাহাদি আমিনের লিখিত বক্তব্যটা। এই বক্তব্যের মধ্যে যদিও কিছুই নাই, আসলে ভিজিটে তো অর্জন থাকতে হবে, কিছু থাকতে হলে
তারপরেও উনি সুন্দর করে সুলিখিত একটা জিনিস পাঠ করেছেন। একেবারে কি কি করেছেন না, একেবারে মোমেন্ট টু মোমেন্ট তারেক রহমান কি করেছেন সেগুলো। আর যথারীতি অভ্যাসবশত হুমায়ুন কবির তার যে একটা অ্যারোগ্যান্ট বডি ল্যাঙ্গুয়েজ আছে সেখান থেকে কিছু কথা বলেছেন, কোনোটারই কোনো আসলে গুরুত্ব নাই। দেখেন, আমাদের দেশ থেকে আমাদের একটা এমনিতে এটা বোধহয় প্রবলেম, বা দরিদ্র দেশগুলোরও প্রবলেম এগুলা। যখন এই ধরনের একটা মিটিং হয়, 30-40টা এজেন্ডা নিয়ে বসে 1 মিনিট 1 সেকেন্ড 30 সেকেন্ড 40 সেকেন্ড আলোচনা করে, এগুলো অনেকটা মানুষকে দেখানোর জন্য যে দেখবেন যে এখানে সব আলোচনা হয়েছে, রোহিঙ্গা নিয়ে আলোচনা হয়েছে, টেকনোলজি নিয়ে আলোচনা হয়েছে, বলার জন্য আর কি কি আলোচনা হয়েছে। আপনার মনে করেন টেকনোলজি নিয়ে আলোচনা করতে তো আলাদাভাবে 20 মিনিট লাগে, 30 মিনিট লাগে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তারা মিটিং করেছেন, সব আলোচনা করেছেন। তারপরে গুরুত্বপূর্ণ গুলো একটু পরে বলছি। যা বুঝলাম না, হুমায়ুন কবির বলল যে আসিয়ানে যোগ দেওয়ার জন্য তারা দরখাস্ত করেছেন। এখানে আসিয়ানের আর কি ছোটখাটো 2-1টা ফোরামে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে কথা হয়েছে বলে তারেক রহমানের বক্তব্যে আমরা পেয়েছি। তারপরে কি কি ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, একটা কালচার সংস্কৃতির উপর একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই হয়েছে, যেটার আসলে কোনো গুরুত্ব নাই। এই জিনিসটা যে ছিল না এতদিন, আমি অবাক হয়েছি। সাধারণত এগুলো থাকে, মাঝে মাঝে এগুলোকে একটু আপনার এদিক সেদিক করে নতুন করে একটা সই করানো হয়, মানুষকে দেখানোর জন্য যে আমরা ওইখানে একটা কিছু সই করেছি। এটা আসলে তারেক রহমানের সরকারের জন্য বলছি না, এটা হলো আমাদের কালচারে এটা দাঁড়িয়েছে যে বিদেশে গেলে, কিংবা বিভিন্ন ফরেন মিনিস্ট্রির কালচার, বিদেশে তাদের সরকার প্রধানরা গেলে যে ধরনের কোনো কিছু করলে মানুষ ভাববে মানে জাতিকে খাওয়ানোর জন্য যে আমরা কিছু একটা করেছি। সত্য কথা হলো, তারেক রহমানের এই সফরে আমি একেবারে কিছুই দেখিনি। যা কিছু আলোচনা হয়েছে, যা কিছু এত প্রচার, এগুলো আসলে একটা ইয়ে করলে এগুলো মোটামুটি ফরেন সেক্রেটারি লেভেলেও আলোচনা করা যায়, এগুলোতে তেমন কিছু আসেনি। কোন জায়গাটায় আসতে পারতো সেটা পরে আসি। আর একটা জিনিস আলোচনা করা হয়েছে যে দুই দেশের ফরেন মিনিস্ট্রির মধ্যে যে কনসালটেশনের সিস্টেম আছে, সেটাতে তারা অনেক রাজা উজির মারবেন। দেখুন, এটা বাংলাদেশের প্রায় পৃথিবীর এখন সব দেশের সাথে আছে। ফরেন মিনিস্ট্রি কনসালটেশনটা হ্যাঁ হতে পারে একটা ভালো ফোরাম, যেটাতে অনেক কিছু করার চেষ্টা থাকতে পারে জেনুইনলি, কিন্তু আপনার তো ডিপ্লোম্যাটিক সার্ভিস থাকতে হবে। আমাদের তো ডিপ্লোম্যাটিক সার্ভিস নাই, এটা তো লজিস্টিক বেস একটা সার্ভিস হয়ে গেছে। ফলে আমাদের যে ফরেন অফিস কনসালটেশন যেটা বলে, 2-1টা দেশ ছাড়া, ভারত টারত এই ধরনের গুরুত্বপূর্ণ দেশ ছাড়া বাকি বিশ্বে আমাদের ফরেন অফিস কনসালটেশন হয়ে গেছে আমাদের ফরেন মিনিস্টার এবং ফরেন সেক্রেটারি, এই দুইজনের বিদেশ ঘোরার একটা বিশাল আপনার একটা উপায় আর কি। এইটাকে ধরে ধরে এই ফরেন মিনিস্টার, ফরেন সেক্রেটারি, ধরেন ফরেন সেক্রেটারি বিশ্বের অর্ধেক ঘুরে, 5 বছর থাকলে ফরেন মিনিস্টার বিশ্বের অর্ধেক ঘুরে। এটা ভালো জিনিস, আমি বলছি না যে এটা খারাপ কিছু না, কিন্তু মূলত আমরা এটাকে ব্যবহার করতে পারি। এইটা আমাদের ফরেন সেক্রেটারি, ফরেন মিনিস্টারদের বিদেশ ঘোরার উদ্দেশ্য ছাড়া এইটা দিয়ে আমরা কিছু এখন পর্যন্ত কোথাও অ্যাচিভ করি নাই। এটাও কিন্তু তারেক রহমানের সরকারকে টার্গেট করে বলি নাই, বুঝতে পারছেন যে এটা বহু বছর ধরে চলে এসছে। এইটা উদ্ভাবন করেছিল, মূলত এক্সপান্ড করেছিল আমাদের পররাষ্ট্র সচিব মিজানুল কায়েস, যে এইখানে এরকম একটা থাকলেই তো বিদেশ ঘোরা যায়। এটা কিন্তু উদ্দেশ্য ছিল, যদিও এটাকে ভালো কাজে লাগানো যায়, কিন্তু আমরা এখন পর্যন্ত ফরেন অফিস কনসালটেশন করে সারা পৃথিবী থেকে এখনো কোনো কিছু উদ্ধার করেছি আমরা কিন্তু সেটা দেখিনি। এখন তারেক রহমান কি অর্জন করতে পারতেন? তারেক রহমানের যদি মাহাতির তো না, এই আনোয়ার ইব্রাহিম সাহেব যদি ঘোষণা দিতেন যে এই যে শ্রমবাজারটা বন্ধ করে রেখেছে, তারেক রহমানের সফর উপলক্ষে তিনি শ্রমবাজার আবার খুলে দিয়েছেন, যদি এই ঘোষণাটা উনি দিতেন, তাহলে বলতেন যে না, আমাদের প্রধানমন্ত্রীর সম্মানে তিনি একটা কিছু করেছেন। আসলে কিছুই করেননি। দেখবেন যে এগুলোতে কোনো
কিচ্ছু মালয়েশিয়া একটা কিছু দিয়েছে এমন কোনো কিছুর প্রমাণ নাই। এটা হয়েছে কি, এটা হলো আসলে এখনো ওইটাই দেখা যাচ্ছে যে তারেক রহমানের একটা স্টপ ওভার দরকার ছিল, সেটা আনোয়ার ইব্রাহিম সাহেব একটা সুযোগ করে দিয়েছেন যে উনি প্রথমে চীন গেলেন না মালয়েশিয়া গেলেন। এর বাইরে এই 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 তারেক রহমানের প্রথম বিদেশ সফরের কোথাও কিচ্ছু নাই, এটার কোনো গুরুত্ব নাই যা কিছু আলোচনা হয়েছে। আবার দেখবেন যে আরেকটা কথা বলে যে হালাল ফুড, মালয়েশিয়ান হালাল ফুড থেকে বাংলাদেশি হালাল ফুড ইন্ডাস্ট্রি হ্যাঁ দক্ষতা অর্জন করতে চায়, অভিজ্ঞতা অর্জন করতে চায়। আমাদের দুঃখটা কি জানেন, হালাল ফুড ইন্ডাস্ট্রি কিন্তু মালয়েশিয়া সারা পৃথিবীতে খুব ভালো করেছে এবং তারা হালাল ফুড ইন্ডাস্ট্রিতে একটা মনে করেন যে পাইওনিয়ার, তারা অনেক বাণিজ্য করে। আর আমাদের যত মন্ত্রীগুলা আসে হালাল ফুড শুনলে ওদের শিরা উপশিরা যেভাবে আপনার শিহরণ বয়ে যায়, আর কোনো কিছুতে কিন্তু এইরকম শিহরণ বয়ে যায় না। আমার ধারণা আমাদের যত মন্ত্রীরা এসে এ পর্যন্ত একমাত্র সম্ভবত খলিল সাহেবের শিরায় উপশিরায় হালাল ফুড কথাটা শুনে কোনো শিহরণ বয়ে যাবে না, বাকিদের কিন্তু এই শিহরণটা বয়ে যায়। অর্থাৎ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সবসময় ইসলামিস্টদের নিয়োগ করি, এবং ইসলামিস্টরা হলো যে আপনার, কালকে আমি একটা কথা বলেছিলাম যে যখনই ইসলামিস্ট একজন আপনার সিস্টেমে ঢুকে, কূটনৈতিক সিস্টেমে ইয়েতে আপনার এক ধরনের জঙ্গিবাদ মৌলবাদদের তরফে আপনি একটা কিছু করলেন, কিন্তু সার্বিকভাবে তাদের দ্বারা পুরো সিস্টেমটার আপনার কোয়ালিটিটা কম্প্রোমাইজড হয়। যেই অবস্থায় আমাদের ফরেন মিনিস্ট্রি বা কূটনৈতিক সার্ভিস একেবারে যুগের পর যুগ ধরে তার কোয়ালিটিকে কম্প্রোমাইজ করে, এইটা এখন মূলত একটা লজিস্টিক্স যোগানোর একটা মিনিস্ট্রি, এর কোনো কূটনৈতিক দক্ষতা নাই। এবং তারেক রহমান এই ধরনের ফরেন মিনিস্ট্রি নিয়ে, যদিও এটা তারই বান্ধব, অর্থাৎ এটার যে দক্ষতা কমানো হয়েছে এর কারণও কিন্তু এই লোকগুলা, এই যে তারেক রহমান জামাত বিএনপিকে সহযোগিতা করার জন্য তাদের যে প্রস্তুতি সেটার অংশ, অর্থাৎ এই প্রস্তুতিটা নেওয়াটাই হলো যে আপনার কূটনৈতিক দক্ষতা কমিয়ে দেয়া। আমার দুঃখ হলো যে সেই জায়গায় কিন্তু আমাদের আওয়ামী লীগেরও কন্ট্রিবিউশন আছে, কিন্তু তারেক রহমানের মালয়েশিয়া সফর এটা শুধুই একটা লোক দেখানো সফর। এখানে যদি আপনার কিছু টাকা পয়সা খরচ হয় ভিজিটে, এই পুরোটাই কিন্তু লস। এখানে দেশের জন্য কিছুই নেই, শুধু একটা পাবলিক ডিপ্লোমেসি হলো। আর ওনারা যে লোক দেখানো, ওই যে এরা আবার বারবার ওইটা ওই 15 বছরের বদনাম দিতে গিয়ে যে তারেক রহমান কম লোক নিয়ে গিয়েছেন, এইটা শুনেন, এটা একটা অঙ্কের ফাঁকি। যোগ করে দেখেন লোক সংখ্যা কোনোভাবেই কম হবে না শেখ হাসিনার সফরগুলো থেকে। একটা জায়গায় তারেক রহমান মিস করেছেন, উনি ওইখানে বলেছেন, এসব কথাবার্তা আছে যে উনি ইনভেস্টমেন্টের জন্য গেছেন, উনি ব্যবসার জন্য গেছেন। হুমায়ুন কবির বলল যে ব্যবসায়ীরা আসছে আর দেখা করছে, তো তারেক রহমান তার ব্যবসায়ীদের নিয়ে যাবেন না? আমাদের তো পাবলিক অফিসগুলোতে ফরেন মিনিস্ট্রি বলুন, তারেক রহমানের অফিস বলুন, তারা কেউ তো ব্যবসায়ী কোনো ধরনের আপনার ক্যাপাসিটিও নেই, এটা পারেও না ব্যবসা বৃদ্ধির জন্য কিছু করতে। এই আলোচনাগুলো করতে হয় ব্যবসায়ীদের। এই ব্যবসায়ীদেরকে কিন্তু শেখ হাসিনা সবসময় নিয়ে যেতেন। ব্যবসায়ীরা যদি 30-40 জন বিদেশ সফরে যেত, এরা সবাই দেখবেন যে তাদের পয়সা খরচ করে কিন্তু প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতো। এটা সারা পৃথিবী করে। কিছুদিন আগে যে প্রেসিডেন্ট ট্রাম্প চীন গেছেন, পুরো বিমান ভর্তি ছিল আপনার এই যে এলন মাস্ক, তারপরে বড় বড় নামগুলো বলে লাভ নেই, সব আপনার ট্রিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, মাল্টি বিলিয়নিয়ার ব্যবসায়ী, মানে সিইও গুলা। তো তারেক রহমানের আসলে, তারেক রহমান সরকার তো ব্যবসা বাণিজ্যের কথা বলছেন, আসলে ব্যবসা বাণিজ্য উনি করতেও পারবেন না, সেই দিক থেকে না নেওয়া ঠিক আছে, ওনারা মূলত আর ব্যবসা বাণিজ্য হবে না। কিন্তু মূল জিনিসগুলো মানে দেশের উন্নয়নে ব্যবসা বাণিজ্যের খাতিরে কিছু করার যে আসলে বেসিক নিয়মগুলোও এরা দেখাতে পারছেন সেটাও মনে হচ্ছে না। কিন্তু সব সুনাম নিচ্ছে যে তারেক রহমান অল্প কয়েকজন লোক নিয়ে বিদেশ সফর করে ফেললেন। এই ধরনের বিদেশ সফর যতই চলতে থাকবে আমরা দেখব যে তারেক রহমান একটা রুটিন সরকার পরিচালনা করছেন, সত্যিকার অর্থে উনি কিছু অর্জন করতে পারছেন না। অর্থাৎ উনি ওই ইউনূসের একটা এক্সটেনশন হিসাবে বাংলাদেশের ইতিহাসে থেকে যাবেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আগামীকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, তার জন্য আওয়ামী লীগকে ঠেকাতে
গত 15 দিন ধরে কত রকম পরিকল্পনা হলে দল তো নিষিদ্ধ হয়ে গেছে, তাও এত পরিকল্পনা কিসের? তারপরে পরিকল্পনা করে 2 লক্ষ পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে মাঠে নামানো হচ্ছে। তারা এখন মাঠে থাকবে, বেশ কিছুদিন থাকবে। সমকাল এতে দেখলাম, পত্রিকায় দেখলাম যে অনেকগুলো জায়গায়, 5টা না 7টা জায়গায় তারা সমস্ত পরিকল্পনা করেছে, তারা ওখানে রেখে দেবে এই সমস্ত মিছিল টিছিল আটকানোর জন্য। এই যারা আমায় গালাগালি করে, এই যে বাঙ্গুরা, এই বাঙ্গুদের এত ভয় কিসের? বাঙ্গুরা তো এখনো জানে না যে অকল্পনীয় একটা পরিকল্পনা হচ্ছে। সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে পশ্চাৎ দেশের চামড়া দিয়া আমরা যে জুতা বানাইমু, পশ্চিমবঙ্গের মানুষ সবকটার পশ্চাৎ দেশের চামড়া উঠাইয়া উহার মধ্যে নুন মাখাইয়া রোদ্দুরে শুকান দিয়া তারপরে তারে আর ওয়াশ টোয়াশ কইরা অ্যাসিডে আমরা জুতা বানাইমু, তগ পশ্চাৎ দেশ লাল কইরা। তারপরে যা যা করাচ্ছে তো করুম, কিন্তু তবুও তো ভয় কেন? তোরা তো স্বৈরাচারকে দূর করেছিস না? দূর তো হইছে তগ দেশ থেকে। হ্যাঁ, তো ভয় কিসের? তো লুকিয়ে লুকিয়ে ভুলভাল নাম দিয়ে একটা করে 10 জন 12 জন করে চ্যানেল হোল্ডার, এই সাবস্ক্রাইবার হোল্ডার, তারা এসে আমায় গালি দিয়ে চলে যায়, ফ্রাস্ট্রেশন আমার ওপরে দেখায়। তা আমার মতো 66 বছর বয়সে 10,000 জোগাড় করে দেখা, আমার তো 2 লাখ হয়েছে। দর্শক, আপনাদের সহযোগিতা এই যে 2 লাখ হয়েছে, তার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারিনি। আসলে আমার মাথায় থাকে না, এই সাবস্ক্রাইবার কি হলো না হলো মাথায় থাকে না আমার, তাই আমি অতটা খেয়াল করিনি। তা আপনাদের সকলের প্রতি আমার এই কৃতজ্ঞতা এবং নমস্কার। আপনারা সবাই আমার সাহায্য করেছেন 2 লাখ অবধি পৌঁছে নিয়ে যাওয়ার জন্য। এভাবে আমার পাশে থাকবেন। আর এই বাঙ্গুদের তারা যেখানেই থাক, খুঁজে বার করে পায়ের চটি তো বানাবই। কি করে কি হবে সব সময় মতো জানতে পারবে। এখন ছোট 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 ইঙ্গিত হচ্ছে, ইঙ্গিত। ওই বলে না, আগে ইঙ্গিতবাহী পরিকল্পনাকারী আগে ইঙ্গিতবাহী দেয়, তারপর মেসেজিং হয়, মেসেজিং, তারপরে হয় অ্যাকশন। তোমরা যা করার করে নাও। এই যে মিছিলগুলো হচ্ছে, এই মিছিলগুলো কি ঢপের মিছিল? আরে 2টো মিছিল দেখাই, ছোট ছোট অংশ দেখো, বেশি দেখাবো না, আপনাদের আবার হার্টবিট বেড়ে যাবে। বেশি দিলে হার্টবিট বেড়ে যাবে, তাই ছোট ছোট 2টো মিছিল দিচ্ছি। 10টা মিছিলের ছবি আমার কাছে আছে, আমি 2টো মিছিলের ছোট ছোট অংশ দিচ্ছি, দেখুন। এরকম যদি সারা দেশ যদি মিছিল বেরোয়,
2,20,000 সেনাবাহিনী এবং পুলিশ। আওয়ামী লীগকে কিন্তু পুলিশ খুব একটা মারবে না, কারণ জানে আওয়ামী লীগ এলে পরে আওয়ামী লীগই একমাত্র পুলিশকে যা হাতিয়ার ফাতিয়ার দিয়ে উন্নতি ফুন্নতি টাকা পয়সা দিয়ে কিন্তু পুলিশকে দাঁড় করিয়েছিল এই আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ তাই পুলিশকে কিছু বলবে না, পুলিশ আওয়ামী লীগকে কিছু বলবে না। আর সেনাবাহিনীর সেনাধ্যক্ষ তিনি এখন থেকে তো জামাতি সাজতে লেগে গেছেন, তার চেহারা এখন জামাতি জামাতি চেহারা হয়েছে। কোন দেশের সেনাবাহিনীর প্রধান তিনি এরকম জামাতি দলের দাড়ি রেখে সেনাপ্রধান পদে রয়েছেন? পৃথিবীতে একটা নিদর্শন দেখাতে পারবেন না, একটা না। এটা চরম বিশ্বাসঘাতক এবং পূর্ণ মানে জামাতি। এ হচ্ছে রাজাকার। এরা হচ্ছে গিয়ে সত্যিকারের রাজাকার, যারা ভালো মানুষের মুখোশ পরে জাতির সামনে ভণ্ডামি করেছে। এই যে আপনারা এত যে ওয়াকার সাহেব, আপনাকে বলছি, এই যে এত আপনারা যে বন্দোবস্ত করছেন না, এই বন্দোবস্ত আপনাদের পশ্চাৎ দেশে ঢুকবে। কিভাবে ঢুকবে সেটা ওয়েট করুন, কারণ আমেরিকা কিন্তু আপনাদের সঙ্গ ছেড়ে দিয়েছে। আমেরিকা জানেন না আমেরিকা কি করেছে? ইউএস ইরান পিস ডিল একটু খবর নিন, পাকিস্তানের কি অবস্থা হয়েছে একটু খবর নিন। আপনাকে সাহায্য করবে চীন, ফিরেও তাকাবে না। বর্তমান যে অবস্থা, ফিরেও তাকাবে না। রইল গিয়ে আপনার তুর্কির তো পেছনে ব্যান্ড বাজাচ্ছে হচ্ছে সাইপ্রাস, ব্যান্ড বাজাচ্ছে। ওই দেখেছেন না, ব্যান্ড নিয়ে বসে থাকে, ঢাম ঢাম একটা করে ঢাম করে পড়ছে পশ্চাৎ দেশের দুটো সাইডে। সেগুলো খোঁজ খবর নিতে হবে তো। এসব খোঁজ খবর না নিলে পরে শুধু পাতেলা করে লাভ আছে? আপনারা একটু খোঁজ খবর করবেন না, পড়াশুনো করবেন না, শুধু মনে করেন এ আমার সাহায্য করবো, আমার সাহায্য করবে। কেউ সাহায্য করবে না। দুনিয়ার অবস্থা খুব খারাপ। আর আপনার যে বড় আব্বা, মানে আব্বা তো আপনার হচ্ছে পাকিস্তান, তার যে বড় আব্বা আমেরিকা, সে তো পুরো টয়লেট পেপার দিয়ে ফেলে দিয়েছে। তারা নিজেরাই বলছে, কালকে আমি দেখিয়েছি, কালকে বলছে ওদের প্রতিরক্ষা মন্ত্রী যে আমাদের তো টয়লেট পেপারের মতো ইউজ করে ফেলে দিয়েছে। তারা যদি টয়লেট পেপার হয় আপনার আব্বা হুজুর, তাহলে তার সন্তান আপনাদের কি? আপনারা কাগজের টুকরো নন। কিন্তু আপনাদের পশ্চাৎ দেশে চামড়া তোলার জন্য আমরা রেডি হয়ে রয়েছি। শুভেন্দু অধিকারী রেডি হয়ে রয়েছে, শুধু একটা গ্রিন সিগন্যালের অপেক্ষা। সেই গ্রিন সিগন্যাল যবে আসবে তবে দেখবেন আপনাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। এত জামাতি সাজার শখ না, আমাদের এখানে যত জামাতি ছিল সব ঘরে ঢুকে গেছে, একটাও কিন্তু বাইরে নেই। মাইক ফাইক সমস্ত মানে টোন ডাউন হয়ে গিয়েছে। এত ডেসিবেলের ওপরে বাজানো যাবে না ভাই। তুমি তোমার ধর্ম পালন করো, ঘরে করো, রাস্তায় করা যাবে না। সব থেকে মজার কথা শুনুন, যে রেড রোডে এত বছর ধরে আমাদের এখানে নামাজ পড়া হতো, সেই রেড রোডে নামাজ পড়া হয়নি, হয়েছে ময়দানে। গতকাল রেড রোডে কি হয়েছে জানেন? গতকাল রেড রোডে সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যোগাসন হয়েছে। তার মানে রেড রোডে সব কিছুই হয়, কিন্তু মুসলমানদের ওখানে অধিকার দেবে না। ওয়াকফ বোর্ড নিয়ে গন্ডগোল, ইউসিসি বিল নিয়ে গন্ডগোল, বহু বিবাহ নিয়ে গন্ডগোল, মানে আপনাদের টাইট দিয়ে রেখে দেওয়া।
এই যে জামাতে যারা আছে না, আমাদের ঘরে যেমন টাইট দিয়ে ঢুকে গেছে, আপনাদের টাইট দিয়ে এমন টাইট দেবে যাতে থ্রেট আর না খোলে, এইরকম টাইট হবে। ওই 2,20,000 সৈন্য আর পুলিশ নামান, আর 20 লাখ নামান, কেউ কিছু করতে পারবে না। 5 কোটি আওয়ামী লীগের যে সমর্থকের মধ্যে যদি 50 লাখ নামে, আপনাদের সেনাবাহিনী পুলিশ সব দৌড়ে পালিয়ে যাবে। আগামীকাল সেটাই হবে, আগামীকাল সেটাই হবে, এটা আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি। আমার কথা কিন্তু আগাম খেটে যায়, দেখে নেবেন। আজ পর্যন্ত যা বলেছি তা কিন্তু দেরিতে হলেও ফলেছে। আমি আজকে যেটা বলছি কালকে সকালে মিলিয়ে নেবেন। আর যদি আপনারা গুলি চালান তাহলে তো বাস, জানবেন মানে জীবনের সব থেকে বড় ভুলটা বাংলাদেশ করলো। আর তারেক রহমান হচ্ছে বুদ্ধিমান মানুষ, তাকে ও বুদ্ধি দিয়েছে, সে 23 তারিখে সে দেশের বাইরে থাকছে। যা হবে সালাউদ্দিন বুঝে নেবে। যদি কথা ওঠে বলবে আমি তো ছিলাম না, আমি তো দেশের মধ্যে ছিলাম না, আমি তো দেশের বাইরে ছিলাম, ফলে কি হয়েছে না হয়েছে আমি কি করে জানবো? এখন দেখুন। তবে এই একটা কথা, যদি গুলি চলে তাহলে আপনারা খতম খতম। কিভাবে হবেন সেটা দেখতে থাকুন এবং অনুমান করতে থাকুন। টেনশনে মানুষকে রাখা ভালো, डर रहना चाहिए, डर को রাখনা চাইয়ে। আপনাদের ভয়ে থাকা ভালো। আমায় গালাগালি দিন, যত পারুন দিন, বেশি দিন মানে পারবেন না। জুতো আমরা আপনাদের পাছার ছাল দিয়ে বানাবই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে পুরনো বিরোধ, এটি এখন তুঙ্গে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা গোপন সমঝোতা হতে যাচ্ছে বা হবে, আর সেই সমঝোতাতে বিএনপি নির্বিবাদে 5টি বছর সুন্দরভাবে দেশ পরিচালনা করবে এবং সমাজে একটা ব্যালেন্স থাকবে, রাষ্ট্রে একটা ব্যালেন্স থাকবে, পলিটিক্যাল যে ময়দান সেখানে প্রতিযোগিতা থাকবে, কিন্তু একটা তলে তলে সমঝোতা থাকবে। পার্লামেন্টে যে ইসলামী দলগুলো রয়েছে, এনসিপি আছে, তারা তাদের কার্যক্রম চালাবে, কিন্তু কোনো অবস্থাতেই তারা যেন সরকারকে জিম্মি করতে না পারে। সেখানে পলিটিক্যাল যে ভারসাম্য, সেই ভারসাম্য রক্ষা করার জন্য আওয়ামী লীগ দায়িত্ব পালন করবে, আর তার প্রেক্ষিতে ধীরে 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 আওয়ামী লীগকে নর্মালাইজ করার জন্য সরকার সর্বরকম ছাড় দিবে আস্তে আস্তে, যেন লোকজন মন্দও না বলতে পারে, আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়েছে এই ধরনের বদনাম দিতে না পারে। এইরকম একটা চাণক্য নীতি বর্তমান সরকার গ্রহণ করেছে বা করবে, এরকম একটা আশা ছিল। 2 নম্বরে যে জিনিসটা ছিল সেটা হলো বাংলাদেশে যেটিকে বলা হয় দক্ষিণপন্থী রাজনীতি, যেটিকে বলা হয় ইসলামী রাজনীতি, যেটিকে বলা হয় উগ্রপন্থা রাজনীতি, যে যাই বলুক না কেন, এটি সেই পাকিস্তান জমানা থেকে বাংলাদেশে এটি বেড়ে চলছে। এটা কোনো জমানাতে কমেনি, বরং পাকিস্তানে কমিউনাল রাজনীতি কমেছে, সেখানে অনেকটা লিবারেল রাজনীতি শুরু হয়েছে। কিন্তু বাংলাদেশ এবং ভারতে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে কমিউনাল রাজনীতি বলতে যেটি বোঝায়, সাম্প্রদায়িক যে রাজনীতি বলতে যেটি বোঝায়, সেটি এখন সর্বোচ্চ পর্যায়ে ভারতে এবং দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশে। ভারতে উগ্রবাদী হিন্দুত্ববাদ এখন রীতিমতো গ্লোবাল হেরিটেজে পরিণত হয়েছে। এরকম একটা হিন্দু রাষ্ট্র, রাম রাজত্ব রামের জমানাতেও ছিল না। এরকম একটি হিন্দু রাষ্ট্র শিবাজির যে জমানা গুজরাটে, সেই দাক্ষিণাত্য বা গুজরাটে যখন শিবাজি, শম্ভুজি, শাহাজি এই 3টে জেনারেশন এলাকা শাসন করেছেন, তখনও এইরকম উগ্র হিন্দুত্ববাদ ছিল না। গত 14-15 বছর ধরে ভারতে
এইভাবে যেভাবে বিস্তার লাভ করেছে। আবার ধরুন বাংলাদেশে কোরআন ভিত্তিক একটা রাষ্ট্র হবে, একটা খিলাফত হবে, শরিয়া আইন চালু হবে, মেয়েরা ঘরে থাকবে, জান্নাতে যাইতে হবে, দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, এবং এটার মধ্যে মানুষের কল্যাণ। এই বিষয়গুলো এই বাংলাদেশে এখন 18 কোটি মানুষের মধ্যে যত লোক বিশ্বাস করে, এত লোক পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে কোনো সাম্রাজ্যে, কোনো দেশে, কোনো রাষ্ট্রে কখনো এত সংখ্যক বিশ্বাসী ছিল না যারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের উপর আস্থা স্থাপন করেছে। যেমন ধরুন বাদশাহ হারুন আর রশিদ, তার অর্ধ দুনিয়ার মালিক ছিলেন। লোকসংখ্যা কত ছিল? বড় জোর 10 কোটি। আর এই 10 কোটি লোকের মধ্যে মাত্র 8% লোক ছিল মুসলিম। কাজী ওখানে ধর্মভিত্তিক, ইসলাম ভিত্তিক একটা সমাজ চিন্তা করার মতো 5 লাখ লোক ছিল না। আচ্ছা, সুলতান সুলেমান অর্ধ দুনিয়ার মালিক ছিলেন, ইউরোপ এবং আমেরিকা মিলে। ইট ওয়াজ এ ইসলামিক কান্ট্রি। লোক সংখ্যা ছিল কত? 24 থেকে 25 কোটি। এই সাম্রাজ্যে মুসলিমের সংখ্যা ছিল 15 থেকে 20%, আর বাকি খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী তারা ছিলেন। ইস্তানবুল নগরীতে মানে মুসলমানদের সংখ্যা 50% ছিল না, কনস্টান্টিনোপলও ছিল না। তো কাজেই একটা ইসলামিক রাষ্ট্র গঠিত হোক, এটা সুলতান সুলেমানের জমানাতে 10 লাখ লোক চিন্তা করতেন না। আফগানিস্তান এখানে ইসলামিক একটা রাষ্ট্র রয়েছে, কিন্তু অবাক হয়ে যাবে যে আফগানিস্তানের লোকজনের যে চিন্তা চেতনা, আধুনিকতা, এটা আমাদের চেয়ে অনেক অনেক বেশি। সেখানে তাদের মোট জনগোষ্ঠীর 25%ও এরকম ইসলামী এমিরেটসের কথা চিন্তা করছে না। সেম পাকিস্তান, ভারতের কথা তো বললাম যে ভারত এখন হিন্দু রাষ্ট্রের কথা, 140 কোটি যদি লোকজন থাকে, 140 কোটির মধ্যে বড় জোর ধরেন 20 থেকে 25 কোটি লোক ডাইভার্টলি, সেখানে কংগ্রেস আছে, অনেকগুলো আছে, নট মোর দ্যান 25 কোটি লোক এইভাবে ডাইহার্টেড হিন্দু রাষ্ট্রের কথা চিন্তা করছে না। কিন্তু বাংলাদেশে 18 কোটি মুসলমানের মধ্যে জামাতের সমর্থক আছে 2 কোটি। এরবারে অন্যান্য সব মিলিয়ে যদি আপনি ধরেন অ্যাট লিস্ট 5 থেকে 6 কোটি লোক, 5 থেকে 6 কোটি লোক মনে প্রাণে তারা বিশ্বাস করছে যে তারা একটা এমিরাজ গঠন করবে, তালেবানি রাষ্ট্র গঠন করবে, শরিয়া ভিত্তিক শাসন করবে, এবং এর মধ্যেই মানুষের কল্যাণ, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সেই 5 থেকে 6 কোটি লোক, এটাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? এটা তো বাস্তবতা। এই ব্যালেন্সটি রাখার জন্য, এটাকে মোকাবেলা করার জন্য যে পলিটিক্যাল একটা উন্মুক্ত ময়দান দরকার ছিল, সেই ময়দানে যখন রুই মাছ থাকে, বোয়াল মাছ থাকে, অমুক জিনিস থাকে, ইভেন অনেক মাছ আছে, বোয়াল মাছ, অনেক মাছ আছে যে মাছগুলো অনেক মাছ খেয়ে ফেলে, সাপ খেয়ে ফেলে। সাপে মাছ খায়, কিন্তু অনেক মাছ আছে যে মাছগুলো আস্ত সাপ গিলে খেয়ে ফেলতে পারে। তো এই জন্য হয় কি যে আমরা নদীর মাছ খেতে চাই কেন? বিকজ ওখানে প্রকৃতিগতভাবে বেড়ে ওঠে, ওদের শরীরে একটা স্ট্রেংথ থাকে, টেস্ট থাকে, সব কিছু থাকে, যেটা আছে। কিন্তু পুকুরের মধ্যে যে মাছগুলো, আমরা সেই মাছগুলোর মধ্যে ওই স্বাদগুলো কখনো পাই না। তো রাজনীতির ময়দানে এরকম একটা উন্মুক্ত অবস্থা তৈরি হলে বিএনপি ভালো থাকবে, আওয়ামী লীগ ভালো থাকবে, এমনকি জামাত ভালো থাকবে। কিন্তু দেখুন গত 2 বছরে মধ্যে 1.5 বছর, যেটি ইউনূস জামানাতে, এই বাংলাদেশে অনেক কিছু হয়েছে যার দায় জামাতকে নিতে হয়েছে। আচ্ছা, এই যে বলাৎকার, শিশু বলাৎকার, আচ্ছা জামাতের আমির কি মাদ্রাসায় কোনো শিক্ষককে বলে দিচ্ছে তুমি শিশু বলাৎকার করো? অথচ জামাতের পরিচয়ে বা জামাত মাইন্ডেড হয়ে একটা সে মাদ্রাসা চালাচ্ছে, মহিলা মাদ্রাসা চালাচ্ছে, মহিলা মাদ্রাসা 30-35 জন ছাত্রী, বাচ্চা থেকে শুরু করে সবাইকে সে গণহারে ধর্ষণ করছে অন রেগুলার বেসিসে। এই জন্য কি জামাত দায়ী? ওই যে মাজার ভাঙলো, পুড়িয়ে ফেললো, জামাতের আমিরকে বলে দিয়েছে, কিন্তু এই দায়িত্বগুলো নিতে হয়েছে বিকজ ইটস এ কনজারভেটিভ। এবং ডক্টর ইউনূস যদি আর কয়দিন ক্ষমতায় থাকতেন, মানে আর বছরখানিক ক্ষমতায় থাকতেন, আপনি বিশ্বাস করেন, এই যে আমি এখন কোটটাই পরে ঘুরে বেড়াচ্ছি, আমাকে যদি রাস্তায় থামিয়ে 2 গালে দিয়ে চল দিয়ে, বেটা হারামজাদা মুসলমানের পোলা, তুই এখন পর্যন্ত দাড়ি রাখিসনি,
মাথায় টুপি পরিস নি, আবার টাই পরে ঘুরে বেড়াচ্ছিস, কুত্তার জিব্বা পরে ঘুরে বেড়াচ্ছিস, তোর একদিন কি আমার একদিন। পাশের লোকজন সব তালি বাজাতো যে এতদিন এই বাংলাদেশে এটা উচিত কর্ম শরিয়তি বিচার হয়েছে, 1 বছর গেলে ওই অবস্থাতে হয়ে যেত। এই সমাজে তারেক রহমান, তিনের সালে কাউয়া, তারেক আমার সাউবা, কি করতে পারছে বিএনপি? হয়নি এই কথা বলে 1, 2, 3, 4 তারেক রহমানের ওইটা মার। এখন বিএনপির যে সমস্ত লোকজন খুব বড় বড় কথা বলছে, এই স্লোগান যখন বুয়েটে হয়েছে, বিশ্ববিদ্যালয়ে হয়েছে, কি করতে পারছে তারা বলেন? সমাজে কিছু করে ফলে এগুলো বললে হবে না। একটা সমাজে বা এই যে যখন 1, 2, 3, 4 এই জামাতের আমিরের মতো ভদ্রলোক, সে কি কখনো চেয়েছেন যে তার দলের কর্মীরা, তার সমর্থকরা তারেক রহমান সাহেবকে গালাগালি করবে, জায়েমা রহমানকে নিয়ে এই জিনিসগুলো করবে? এই পুরো জিনিসটি হয় যখন রাজনীতিতে ভারসাম্য থাকে না। এনিওয়ে, তো সেই কারণে রাজনীতির ভারসাম্যতে বিএনপি, আওয়ামী লীগ সমস্ত রাজনৈতিক দলগুলো থাকবে, এরকম যারা আশা ভরসা করেছিলেন, এমনকি আওয়ামী লীগের লোকজন যারা এই আশা করে জামাতকে নিয়ন্ত্রণ করার জন্য বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন, বিএনপিকে ভোট দিয়েছেন, তারা এখন নিজের কান নিজেরা মলছেন। তারা এখন মনে করছেন ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। ফলে তারা হঠাৎ করে যদি এই অবস্থাতে সেই মামুনুল হকের সাথে বিএনপির পরিবর্তে আওয়ামী লীগের সম্পর্ক হয়ে যায়, চরমোনাইয়ের সাথে সম্পর্ক হয়ে যায়, জামাতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়ে যায়, এবং প্রত্যেকটা জায়গাতে যদি তাদেরকে ধরেন হান্নান মাসুদ হাতিয়াতে ছাড় দিয়ে দিল, হাসনাত আবদুল্লাহ সে ছাড় দিয়ে দিল কুমিল্লাতে, জামাতের আমির যারা যারা যেখানে যেখানে আছে, মিরপুরে জামাতের লোকজন স্টপ হয়ে রইল, বিএনপিতে ওখানে কোনো সংগঠন নাই, তুলি ওখানে গেছে, সাজু ওখানে বসে আছে, গুলশানে আওয়ামী লীগ মিছিল করে, বলেন তো কে ওখানে ঠেকাবে? রামপুরাতে যদি আওয়ামী লীগ মিছিল করে, নাহিদের পক্ষে সম্ভব না, কে ঠেকাবে বলেন তো? ফলে রাজনীতির যে ময়দানগুলো না, এটা পুরোটাই নিয়ন্ত্রণহীন, ভারসাম্যহীন হয়ে পড়েছে। এটা সরকার বুঝতে পারছে। সেই বুঝতে পারার পর তারা যেটা করছে, তারা যেমন প্রথমে মনে করেছিল জামাত তাদের বড় শত্রু, তারা জামাতকে গুতগুতি করেছে, গুতগুতি করে জামাতকে এমন একটা জায়গায় ফেলে দিয়েছে, জামাতের সঙ্গে আবার বন্ধুত্ব করবে। জামাত এখন মানে দরকার হলে রয়্যাল বেঙ্গল টাইগারেরকে বিশ্বাস করবে, তার সঙ্গে ঘর করবে, সুন্দরবনে গিয়ে দেখা হলে বাঘের কামড়ে মরবে, কিন্তু বিএনপির কামড়ে মরতে তারা এখন নারাজ। বিশ্বাস, বিএনপি তার যে বিশ্বাস, জামাতের সাথে বিশ্বাসটা হারিয়ে ফেলেছে। এনসিপির সাথে তাদের যে যোগাযোগ হয়েছিল বিভিন্ন সময়টাতে, সেখানে মাহফুজ বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, মানে বিএনপি সবার সঙ্গেই তো তাদের, এনসিপির সবার সঙ্গেই তাদের যোগাযোগ হয়েছিল, অন্তত পক্ষে 50 জনের মধ্যে দেখেন বিএনপির প্রোটোকল পেয়ে, সাহায্য পেয়ে এনসিপি দাঁড়াতে পেরেছে, বা এনসিপি প্রাণান্ত চেষ্টা করেছিল জামাতের পরিবর্তে বিএনপির সাথে সমঝোতা করার জন্য, হয়নি। ইভেন মামুনুল হকেরা চেয়েছিল, চরমোনাই পীর সাহেবরা চেয়েছিল, কেউ হয়নি। ফলে এই পুরো রাজনৈতিক অঙ্গনে, সেটা মাহমুদুর রহমান মান্না বলেন, অন্যান্য যারা বলেন, পুরো রাজনীতির যে অঙ্গনটা, এটা বিএনপি বলতে গেলে বন্ধুহীন হয়ে গেছে, বিশ্বাসহীন হয়ে গেছে। সরকারের এই অল্প সময়তে মেজর কোনো বিরোধ নেই, কিন্তু বাইরে যে আওয়াজগুলো হচ্ছে, সেই আওয়াজগুলো সরকার শুনতে পাচ্ছে না। এগুলো এক। দ্বিতীয়ত হলে এই নির্বাচন কেন্দ্রিক সময়ে শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, রিফাইন্ড আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে যে সকল কথাবার্তা শোনা যাচ্ছিল, এর পুরো জিনিসটা এখন বুমেরাং হয়ে পড়েছে। সরকার আওয়ামী লীগকে জামাতের সাথে এখন ভয়ঙ্কর মনে করছে, বিশ্বাস করছে না। আওয়ামী লীগ এটাকে একটা বিশ্বাসঘাতকতা মনে করছে, যে আমাদের সাথে তোমাদের কথা হয়েছিল। আপনি ধরুন 2018 সনের ইলেকশনে একটা সমঝোতা হয়েছিল, বিএনপিকে 80 থেকে 90টি সিট দেওয়া হবে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে শেখ হাসিনা করেননি বা পারেননি, হোয়াট এভার মেবি, পুরো জিনিসটি এলোমেলো হয়ে গেছে। বেগম জিয়াকে মুক্তি দেওয়ার কথা ছিল। তো এই জিনিসগুলো তারেক রহমান সাহেবকে না হলে তারেক রহমান সাহেবের স্ত্রী, তার সন্তান, তাদেরকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করার একটা সমঝোতা হয়েছিল। কিন্তু 2018 সনের সেই রাতের ভোটের ইলেকশনে যে তাণ্ডবের ফলে যা কিছু হয়েছে, এটা কিন্তু আজকের পরিণতি আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটেছে। আবার এই যে তারেক রহমান সাহেবের আশা, নির্বাচনে জয়লাভ করা, ক্ষমতা গ্রহণ করা, এর পেছনে আমেরিকা, দিল্লি এবং
আওয়ামী লীগের যে বিশ্বাস ছিল, নেগোসিয়েশন ছিল, কমিটমেন্ট ছিল, কথাবার্তা ছিল, পুরো জিনিসটি একেবারে পচে গলে দুর্গন্ধ হয়ে পড়েছে। এর ফলে কি হলো, যখন এরকম একটা পরিস্থিতি হয় তখন সবাই হার্ড লাইনে যায়। এর প্রেক্ষিতে ভারত হার্ড লাইনে চলে গেছে। ইউ আর নট ট্রাস্টওয়ার্দি ম্যান। ফলে সীমান্তে আপনি গন্ডগোল দেখতে পাচ্ছেন। তারেক রহমান সাহেবকে এখন আর ভারতকে আহ্বান জানাতে হচ্ছে না। এর প্রেক্ষিতে আমেরিকা হার্ড লাইনে চলে গেছে। তাদের কোনো প্রতিনিধি, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশে আসছে না। বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, ব্যবসা প্রতিষ্ঠানকে, নেগোসিয়েশনকে আমেরিকার সঙ্গে হচ্ছে না। শুধুমাত্র চুক্তিটা হয়ে গেছে, সেই চুক্তির প্রেক্ষিতে তাদের যা যা দরকার সেটা করে কুল্লো খালাস যাও, এখন দেখি তুমি কয়দিন থাকতে পারো। এই গেল আমেরিকা। আওয়ামী লীগ প্রথম কয়েকদিন শেখ হাসিনা তারেক রহমান সম্পর্কে কোনো বাজে কথা বলেননি, এখন বলা শুরু করেছেন। বেগম জিয়া সম্পর্কে, বিএনপি সম্পর্কে, শহীদ জিয়ার সম্পর্কে কোনো কথা বলেননি। এখন আবার সেই সংসদে ওনাদের যখন ক্ষমতা ছিল, যে ভাষায় কথা বলতেন তার চেয়ে আরও নোংরা ভাষায় কথা বলা শুরু করেছে। ছাত্রলীগ এখন যেভাবে মিছিল করছে, যুবলীগ যেভাবে মিছিল করছে, এই মিছিল করার কথা ছিল না। তারা তাদের অফিসে বসতো, তারা তাদের মতো কাজ করতো, কিন্তু এখন তারা মিছিল করছে এবং তারা মনে করছে যে তারা এখন সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুল বাঁকা করে ঘি উঠাতে হবে। এবং এই আঙ্গুল যে বাঁকা করবে, এতে মন্ত্রী এমপিদের যতটা না ক্ষতি হবে, আমাদের সাধারণ আমজনতার তার চেয়ে বেশি ক্ষতি হবে। এজন্য আমেরিকা, দিল্লি আর আওয়ামী লীগ যুগপৎভাবে সরকারের বিরুদ্ধে তারা যে সকল জিনিস করার চেষ্টা করছে, মহড়া দিচ্ছে, যা কিছু করছে, এজন্য এই মুহূর্তে সরকারের হাতে বিকল্প আর কোনো ওয়ে নাই সতর্ক হওয়া ছাড়া, আর মানে হার্ড, যেটা আইরনি, নিষ্ঠুর হওয়া ছাড়া। এবং সেই কাজটি সরকার তারা করছে, তারা আওয়ামী লীগকে এখন আর কোনো ছাড় দেবে না, রাষ্ট্রশক্তিকে সর্বোচ্চ ব্যবহার করবে। এবং তার প্রেক্ষিতে আওয়ামী লীগের যে জন্মদিন, প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুন, এটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ধরপাকড় চলছে। এলাকাতে ব্লক রেড দিয়ে কোথায় কোথায় আওয়ামী লীগের লোকজন আছে তাদেরকে খোঁজা হচ্ছে। এটা পুরনো একটা কৌশল। এই কাজটা সরকার করছে, তারা আওয়ামী লীগকে আর কোনো ছাড় দেবে না। ভালো কথা। এরবারে শেখ হাসিনার ব্যাপারেও দেখা গেল যে তাকে ফেরত আনা, তাকে বিচার করা, তাকে নেতৃত্ব রাখা বা বিকল্প যে জিনিসগুলো শেখ হাসিনা কেন্দ্রিক চিন্তাভাবনা সরকার কাছ থেকে আশা করা হয়েছিল, সেটাও বুমেরাং। অর্থাৎ তারেক রহমান সাহেব ইন পার্সন শেখ হাসিনাকে এক চুল ছাড় দিতে রাজি হবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। ফলে সরকার এবং বিএনপির মতো একটা দল, তারা যুগপৎভাবে রাষ্ট্রশক্তি ব্যবহার করে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে। আর আওয়ামী লীগ এই সময়টাতে ভারতের মতো একটা রাষ্ট্রের সহযোগিতা নিয়ে, নিজেদের অভিজ্ঞতা এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকার সহযোগিতা নিয়ে তারা যেভাবে সরকারকে টাইট দেওয়ার, সরকারকে ব্যতিব্যস্ত রাখার, সরকারকে ক্ষমতাচ্যুত করার যে চক্রান্তগুলো করছে, তৎপরতা চালাচ্ছে, তার ফলে রাজনীতি এই জুলাই আগস্ট এই 2 মাসে সীমাহীন উত্তপ্ত হয়ে পড়বে, আনবিলিভেবল। আর সেপ্টেম্বরে গিয়ে একটা সেবে চলে আসবে। কাজে সাধু সাবধান। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, হেফাজত করুন, ভালো রাখুন, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।